মার্কিন চুক্তির এই ইস্যুটা নিয়ে সরকার চুপচাপ ছিল, কিন্তু সরকারের দিক থেকে এখন নিশ্চিত হলাম যে আসলে তারা কথা বলেছিল। বিরোধী দল আসলে কি বলছে আসলে এই বাজেটের পরবর্তী সময়টাতে? এই মার্কিন চুক্তি নিয়ে বিরোধী দল কথা বলেনি, এটা তো একটা কি বলবো যে আমার মনে হয় যে খেয়াল করেনি আর কি। জি। আমাদের অন্তত পক্ষে 11 থেকে 12 জন সংসদ সদস্য এই টপিকে কথা বলেছেন, এবং এটি আমরা প্রথম অধিবেশনে একদম শুরুতে কথা বলেছি। আমি আমার নিজের বক্তব্যে বলেছি, সরেছে আমার আপনি কি আশপাশে আমি মানে সজ্ঞানে বলছি আর কি, যে আমার পাশে যিনি সালাউদ্দিন আইয়ুবী ছিলেন তিনি বলেছেন, আমার বাম পাশে ছিলেন মীর আহমেদ বিন আরমান তিনি বলেছেন। জি। তাহলে এই কথাগুলো কিন্তু এটা আমি বলবো যে এটা একটা প্রোপাগান্ডা, বিরোধী দলের ব্যাপারে এটা একটা প্রোপাগান্ডা। আচ্ছা। সংসদে আমরা বলেছি, সংসদের বাইরে সংবাদ সম্মেলন করে বলেছি, আলাদা করে টক শো গুলোতে বলা হয়েছে, এবং ব্যক্তিগতভাবে যারা ফেসবুক আমরা ব্যবহার করি সেখানেও আমাদের বক্তব্যগুলো তুলে ধরা হয়েছে। এটি আমি বলবো যে একটা প্রোপাগান্ডার অংশ। আচ্ছা। এক্ষেত্রে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি আর কি, যে মার্কিন চুক্তি শুধুমাত্র নয়, সকল চুক্তির ক্ষেত্রেই অথবা যারা রেসপেক্টফুল জায়গায় আছেন তাদের যে প্রেডিকশন, তাদের যে অবজারভেশন, সেগুলো অবশ্যই বিবেচনায় নিতে হবে। যেমন আমরা 6.5 জিডিপি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, কিন্তু আইএমএফ এর মতে আমরা প্রবৃদ্ধি মাত্র 4.7 হয়তো পৌঁছতে পারি। দেশে বিনিয়োগ না বাড়লে প্রবৃদ্ধির আশা কি করা যায়? কিন্তু দেশে বিনিয়োগ বাড়ার জন্য যে যে সুযোগগুলো থাকা দরকার সেইগুলো কি এখন রয়েছে? ব্যাংক খাত যদি এরকম দুর্নীতি, ব্যাংক খাত যদি এরকম দুর্বল হয়ে যেতে থাকে, তাহলে তো বিনিয়োগের দিকে মানুষ আর একদম একদম আসবে এগুলো না। এগুলো এমনকি একদম শুরুতে আমরা বিগত শুনছিলাম, এই অনেকগুলো কি পয়েন্ট বলে আছে। লাস্ট অর্থ বছরের হ্যাঁ, এবং লাস্ট অর্থ সবশেষে অনেকে বছরের বলেন পর গুড থেকে গভর্নেন্সের কথা, যেটা আসলে নিশ্চিত হলে সবকিছুই সম্ভব। শায়েস্তা তারিক, আপনি ঋণের কথা বলছিলেন, ছোট করে একটু মন্তব্য জেনে নিব, তারপর এই অংশে আলাপটা শেষ করতে চাই। ঋণের ক্ষেত্রে অনেক বিশ্লেষকরা কিছু শঙ্কা প্রকাশ করেন। কেউ বলছেন হয়তো সেই ঘুরে ফিরে ব্যাংকের কাছে যেতে হবে, অথবা নতুন করে টাকা ছাপাতে হবে, আবার হয়তো রেমিটেন্স যোদ্ধাদের প্রতি একটা বার্তা দিয়ে দিয়ে একটা সলিউশন খুঁজতে হবে। মানে আপনাদের দিক থেকে যখন সংকট টের পাচ্ছেন, সমাধানও তো কিছু দেওয়ার সুযোগ আছে। বলেছেন কিছু এখন পর্যন্ত? ঋণের কথা বলছিলেন, এবং আমাদের বাবুল ভাই উনি ঋণের কথা বলেছেন যে বিভিন্ন দেশ ঋণ নেয়। হ্যাঁ, ঋণ তো নেবেই। যদি আমরা নতুন কোনো কর্মসংস্থানের জন্য, বিনিয়োগ বৃদ্ধির জন্য আমরা যদি ঋণ নিই, এবং সেখানে আমাদের যদি উন্নতি হয়, এবং তার মধ্য দিয়ে আমরা যদি ঋণ পরিশোধের রাস্তা বের করতে পারি, এটা আমরা ঋণ নিই। যে কোনো প্রতিষ্ঠান দেখা যায় ব্যাংক থেকে ঋণ নেয় কেন? সেই প্রতিষ্ঠানের রৌনক আরো বৃদ্ধি করার জন্য, সেই প্রতিষ্ঠানের পরিধি আরো বিস্তৃত করার জন্য, এবং সে আয় থেকে সেই ঋণ পরিশোধ করে। কিন্তু ঋণ খেয়ে যদি ঘি কেনা হয়, সেই ঘি যদি আমরা খেয়ে ফেলি, তাহলে কিন্তু এই ঋণের বোঝা বাড়তে থাকবে। এটা আমাদের উপর চাপ সৃষ্টি করবে। ভবিষ্যতের জন্য এটা বড় ধরনের একটা বোঝা হয়ে যাবে। তবে সরকার আশা করব যে ঋণ শুধু আমাদের দৈনন্দিন ব্যয়ের জন্য ঋণ, বৈদেশিক ঋণ না নিয়ে সেই ঋণটা যেন এমন খাতে আসে, যে খাতের নির্দেশনা আমি বাজেটে খুঁজছিলাম, হয়তো আমার চোখের পাওয়ার একটু কম, অথবা আমার জ্ঞান বুদ্ধি কম থাকার কারণে সুনির্দিষ্ট কোনো পাই নাই। এখানে আমি কাউকে ইঙ্গিত করছি না, হয়তো আমার চোখের আড়ালে পড়ে গেছে যে এই ঋণ নিলে আমরা এইভাবে এটাকে করবো। আরেকটা হচ্ছে যে ব্যাংক খাত থেকে ঋণ, ঠিকই বলেছেন, এখানে কয়েকটা আলোচনা হয়েছে। ব্যাংক খাত অস্থির হয়ে আছে। আমাদের দেশের লুটেরাদের একটা নিরাপদ স্থান হচ্ছে ব্যাংক লুট করা। এখন সেই ব্যাংক লুট কারা করে, কিভাবে করে, এখন তো আমরা আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে আসতেছি। যে আগে যেমন দরবেশ বাবারা ব্যাংক লুট করেছে, এখন বিভিন্ন দরবেশের নাম প্রকাশিত হচ্ছে। এখন আগে বিভিন্ন এসালাম গ্রুপের নাম শুনছি, এখন নাবিল গ্রুপের নাম শুনছি। এখন এইটা যদি থাকে, ব্যাংকিং খাত যদি এভাবে অস্থিরই থাকে, তাহলে সেই ব্যাংক খাত থেকে কিভাবে সরকার ঋণ গ্রহণ করবে? এই বিষয়ে আমাদের একটু শঙ্কার জায়গা রয়েছে, প্রশ্নের জায়গা রয়েছে বলেন। সবশেষে একটু আলাদা আরেকটা জায়গা যে একটু আগে একটা আলোচনা হয়েছে যে একটা প্রোপাগান্ডা, এটা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিগুলো হয়েছে, তো এটা কি প্রোপাগান্ডা নাকি অন্তর্বর্তীকালীন সরকার যে বলেছে, তিনটা দলের কথা বলেছে, তারা বলেছে বিএনপি, এনসিপি এবং জামাতের সাথে আলোচনা করেই এই চুক্তি হয়েছে? কোনটাকে আমরা প্রোপাগান্ডা হিসাবে? আচ্ছা, এনসিপির পক্ষ থেকে তাহলে উত্তরটা দেন। এনসিপির আলাউদ্দিন মোহাম্মদ আপনাদের সঙ্গে আলোচনা করে তারপর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মার্কিন চুক্তি? না, আমাদের সাথে মার্কিন চুক্তির ব্যাপারে কারোর সাথে কোনো আলাপ হয় নাই। এবং শাহ আলম সাহেব যেটা বলেছেন, অন্তর্ভুক্ত সরকারের কারোর পক্ষ থেকে এনসিপি নাম উচ্চারিত হয় নাই। এবং এনসিপি যখন চুক্তিটা হয়েছে, ইতিমধ্যে এনসিপির যারা নেতৃবৃন্দ ছিলেন, যারা উপদেষ্টা ছিলেন, তারাও কিন্তু আপনার ইতিমধ্যে পদত্যাগ করেছেন। দল হিসেবে এনসিপি কামড়ে নেওয়া হয়নি। আমি ব্যক্তিগতভাবে মার্কিন দূতাবাসের অনেক মিটিং উপস্থিত ছিলাম, এবং আমাদের নেতারা এবং আমি স্পষ্টভাবে আমরা আমাদের ক্রিটিক্যাল পজিশন জানিয়েছি, এবং চুক্তিটি রিভিউ করার ব্যাপারে
আমরা যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে দূতাবাসকে আমরা আমাদের কনসার্ন জানিয়েছি। পাশাপাশি আমরা সরকারের সাথে এবং আমাদের যে সীমিত ভয়েস দিয়ে আমরা সব জায়গায় বলছি যে এই চুক্তি এখানে এটা ব্যবসা বান্ধব চুক্তি ব্যবসায়ীদের জন্য, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সামগ্রিক যে অর্থনীতি এই অর্থনীতির জন্য এই চুক্তিটা আমাদের সহায়ক না। হ্যাঁ, কিন্তু মাথায় রাখতে হবে যে কোন পরিবেশে চুক্তি হয়েছে এবং গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মোটা দাগে যে ভারত নির্ভর থেকে বের করে আনার ক্ষেত্রে বিশ্বের অপরাপর যেই পরাশক্তিগুলো সেগুলোর সাথে আমাদের একটা বোঝাপড়ার অংশ হিসেবে কিন্তু চুক্তিটা হয়েছে। এই সামগ্রিক প্রেক্ষাপট মাথায় রেখে যদি আমরা চুক্তিটা রিভিউ করি, এই চুক্তি থেকেও বাংলাদেশ ভালো ফল নিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি। অবশ্যই, কারণ আন্তর্জাতিক অঙ্গনে কোনো সংকট হলে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদ যেহেতু বাংলাদেশে একজন বসে আছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আলাপ করার নিশ্চয়ই সুযোগ, সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। তাহলে তো ইরান যুদ্ধ জাতিসংঘ ইরান যুদ্ধ বন্ধ করতে পারতো। এটা তো অবশ্যই, কিন্তু সেই সদিচ্ছা থাকতে হবে, তো ভোটাভুটির ব্যাপার থাকে।